আবার এখন তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন। মনে হয় যেন একেবারে ২০৪১ সন পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তারপরে তার স্ত্রী ক্ষমতায় আসবেন। তার স্ত্রীর পর তার সন্তান জায়মা রহমান ক্ষমতায় আসবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা হলো যে ডিপ স্টেট পলিসি বা মার্কিন ডিপ স্টেটের যে থিওরি, এটা তো মোরালেস আমরা সবাই কম বেশি জানি। এবং আমাদের সরকার পরিবর্তন, নতুন সরকারের ক্ষমতা এবং গত ১৭টি মাস দেশে যে একটা অদ্ভুত অন্তর্বর্তীকালীন সরকার চলেছে, এটা মার্কিন ডিপ স্টেট পলিসির একটা প্রকল্প ছিল। এটা ওপেন সিক্রেট, কোনো কিছু নতুন করে বলার দরকার নেই, আমরা সবাই জানি। আর এটি যে মার্কিন ডিপ স্টেট পলিসির সরকার ছিল এবং যে সরকার শেখ হাসিনার সরকার, তার যে পতন হয়েছে, এটা আমরা মূলত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তার মুখ দিয়ে এই কথা যখন শুনলাম, তখন আমরা বললাম হায় 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 হায়, এ কি? এর আগে ডোনাল্ড লু, তারপর পিটার ডি হাস, তাদের যে তৎপরতা, ইমরান খানের পতন, পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা, শ্রীলঙ্কার সরকার পতন, নেপালে যাকে বলা হয় একটা উত্তাল অবস্থা, এসব দেখে শেখ হাসিনার আর্তচিৎকার আমরা শুনতে পাচ্ছিলাম। আমাদের দেশের সবাই বলা বলির চেষ্টা করছিল এরপরে বাংলাদেশ, কিন্তু আমরা আসলে সতর্ক হতে পারিনি, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারিনি, অথবা পুরো পরিস্থিতি আমাদের অনুকূলে রাখতে পারিনি। ফলে যা হবার তাই হল। এখন এই যে ডিপ স্টেটের সময়টিতে কি হয়েছে, যেটি বলা হয়ে থাকে আমেরিকা অর্থ দিয়েছে, অস্ত্র দিয়েছে, তারপর সেই অস্ত্র দিয়ে ইমিডিয়েট মানে আন্দোলন হচ্ছে, লড়াই হচ্ছে, সেই সময়টাতে মারাত্মক কিছু দুর্ঘটনা ঘটানো, আর যদি ফেল হয় তাহলে আইএস এর মতো, তালেবানের মতো দীর্ঘমেয়াদে, বা বোকো হারামের মতো, হুতিদের মতো যে সকল সংগঠন বছরের পর বছর রাষ্ট্রের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করছে, ঠিক তাদের মতো যুদ্ধ করার জন্য এই ডিপ স্টেটের যারা কুশীলব ছিলেন, তারা বাংলাদেশে অর্থ বিনিয়োগ করেছে। এটা এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার একটি বক্তব্যে ইতিপূর্বে আমরা যাকে বলা হয় জেনেছি। তিনি বলেছেন যে আমরা যদি প্রাথমিক পর্যায়ে সফল না হতাম, তাহলে আমরা দীর্ঘমেয়াদে সশস্ত্র যুদ্ধে যেতাম সরকারের সঙ্গে। মেসেজ ইজ ক্লিয়ার। তখন তাদের ক্ষমতা ছিল, অনেকে এটা নিয়ে আলোচনা করেছে হালকা, কিন্তু ইন ডিটেলসে যায়নি। দ্বিতীয়ত, সম্প্রতি তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা হলো মার্কিন ডিপ স্টেট পলিসির যারা হর্তাকর্তা, তারা তাদেরকে এই যে আরো দীর্ঘ সময়, অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য একটা ছক এঁকেছিল। তারপর বলেছিল যে আপনারা থাকেন, কোন নির্বাচন করা লাগবে না, বিএনপিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, তারেক রহমান সাহেবকে দেশে আসতে দেওয়া হবে না, এশরাককে ঢাকার মেয়র পদে নিয়োগ দেওয়া হবে না, ইত্যাদি যা কিছু ঘটেছে। ৫ বছর ক্ষমতায় থাকা, ৫০ বছর ক্ষমতায় থাকেন, আজীবন ক্ষমতায় থাকেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্যগুলো, এগুলোর সঙ্গে যে একটা ডিপ স্টেট পলিসির গ্রিন সিগন্যাল ছিল, সেই গ্রিন সিগন্যালটি এই সময়টাতে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ফাঁস করে দিই। আমরা তো আসলে দার্শনিক হিসেবে খুব কমই দক্ষ। ফলে কি হলো, অতীতে যে ঘটনাগুলো শেখ হাসিনার জমানাতে শুনেছি, আমরা ভাবিনি, চিন্তা করিনি এটার পরিণতি কি হতে পারে। ক্ষমতাসীনরাও চিন্তা করেনি, বিরোধী দলও চিন্তা করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে আমরা যারা কথা বলেছি বা যে সকল ঘটনা ঘটেছে, সেগুলোর ইফেক্ট, আফটার ইফেক্ট, সাইড ইফেক্ট কি হতে পারে, ডক্টর ইউনূস এবং তার সঙ্গে সাথীরা যেভাবে চিন্তা করেননি, দেশ জাতীয় চিন্তা করেননি। আবার এখন তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন, মনে হয় যেন একেবারে ২০৪১ সন পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তারপরে তার স্ত্রী ক্ষমতায় আসবেন, তার স্ত্রীর পর তার সন্তান জায়মা রহমান ক্ষমতায় আসবেন, এরপরে নাতিপুতি যারা আছে তারাও ক্ষমতায় আসবেন। ঠিক এইরকম একটা আত্মবিশ্বাস নিয়ে বিএনপি যখন এগুচ্ছে, তখন হঠাৎ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই মার্কিন ডিপ স্টেট পলিসির কথা কেন বল? আমরা এটা নিয়ে আলোচনা করছি, সমালোচনা করছি, কিন্তু এর পিছনে যে একটা বিরাট থ্রেট আছে, হুঁশিয়ারি আছে, হুমকি আছে, এই হুমকি কথা আমরা কেউ চিন্তা করছি না। আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হচ্ছে যে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমরা তাকে হাঁস বালক, আমরা তাকে ওয়েস্টিন বালক ইত্যাদি বলে ঠাট্টা মস্করা, কিন্তু সবার আগে বুঝতে হবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে কাওয়ালি গান গায়, তারপর গজল সন্ধ্যায় পিএসসিতে গজল গান গায়, আবার সশস্ত্র যুদ্ধের সর্বাধিনায়ক রূপে, গেরিলা যুদ্ধের সর্বাধিনায়ক রূপে সে যুদ্ধ করার ঘোষণা দেয়। সে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল কয়েকটা মিনিস্ট্রি একত্রে চালায়, ১৭ মাসের প্রচন্ড প্রতাপ। এবং তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সামনে কেউ দাঁড়ানোর সুযোগ পায়, কি মির্জা ফখরুল সাহেব, কি সালাউদ্দিন সাহেব, মানে ওনারা যে আছেন, ইনক্লুডিং তারেক রহমান সাহেব, মানে এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার যে ব্যক্তিত্ব, তার যে পার্সোনালিটি, ওই পার্সোনালিটির সামনে তার যখন ক্ষমতা ছিল, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূসও তার সঙ্গে চোখাচোখি করতে পারে। সে হাসতেও না, শুধু কাজ করে যেত, কথা খুব কম বল, সবগুলো তার সিদ্ধান্ত ছিল। এবং তাকে নিয়ে এত সমালোচনা হয়েছে, সে কখনো রেসপন্ড করে। এবং আপনি দেখবেন নাহিদ, সার্জিস, হাসনাত, তারা সবাই আগের মতো লম্ফজম্প করেছে, এখনো করছে, নাসিরুদ্দিন পাটোয়ারি। কিন্তু ক্ষমতা থাকার সত্ত্বেও সে কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে যায়নি, কোনো বড় কথা বলেনি, এবং রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন
তাদের কারোর সঙ্গে তার এরকম দহরম মহরম সম্পর্ক ছিল, সে শুধু কাজ করে গেছে। যেই মুহূর্তে সে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছে, 1 মিনিটে সে রাস্তায় নেমে এসেছে, আবার আগের মতো রিক্সায় চড়ছে, আগের মতো গান গাচ্ছে, আগের মতো স্বাভাবিক চালচলন করছে। ইটস ডেঞ্জারাস। শুধু এতটুকুই বললাম যে বিএনপি যে সমস্ত লোকজন এখন বড় বড় কথা বলছে, মন্ত্রী এমপি যে সকল বড় বড় কথা বলছেন, তারা আমার দৃষ্টিতে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার কাছে শিশু, ইনফ্যান্ট। এত দ্রুত এত পরিবর্তন হয় না। তাকে যদি সেই হারুনের ভাতের হোটেল থেকে শুরু করে আজকের এই পর্যন্ত ঘটনাগুলো ডট ডট সাজান, তাহলে দেখতে পারবেন যে এই যুবক যেখানে বসেছেন, যেখানে দাঁড়িয়েছেন, সেখানে একটা ইতিহাস তৈরি করেছেন, সবার থেকে আলাদা। তিনি যা কিছু করেছেন সবার থেকে আলাদা, এবং বিনা প্রয়োজনে একটা সিঙ্গেল কাজ তিনি করেন। তো এই যে হঠাৎ করে সে এত বড় মন্ত্রিত্বের একটা পদ থেকে পদত্যাগ করলেন, তারপরে সে ইলেকশন করলেন না, এটা স্বাভাবিক ঘটনা নয়। আর এখন সে স্মরণ করাই দিচ্ছে ডিপ স্টেটের কথা। ডিপ স্টেটের সাথে সাথে সঙ্গত কারণে সেই যে গেরিলা যুদ্ধ, সেই যে অস্ত্র, সেই যে শস্ত্র, সেই গোলা বারুদ, সব জিনিসগুলো সামনে চলে আসছে। নতুন সরকার এখনো পর্যন্ত তার সন্ধান করতে পারেনি কয়টি অস্ত্র আছে, কত হাজার অস্ত্র আছে, কার কার হাতে আছে, এবং এই অস্ত্র দিয়ে রাষ্ট্রের কি ক্ষতি করা যেতে পারে, সরকারের কি ক্ষতি করা যেতে পারে, রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড কিভাবে অচল করা হতে পারে, এটা সরকার ভাবতেই আছে না। তারা 2041 সন পর্যন্ত ক্ষমতায় থাকবে, এটা নিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।